বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমরা TD2 এর আজকে ইনকন্ডেন্সার মেথড নিয়ে আলোচনা করব। ইনকন্ডেন্সার মেথড প্রমাণটা করেছিলাম, বাট তোমাদের এটা একটা ম্যাথ করানো হয়নি। যেহেতু ইনকন্ডেন্সার এবং টি মেথডটা করা হয়েছে, এরপর আমরা এখানকার দুইটা ম্যাথ করব, ইনকন্ডেন্সারের একটা, টি মেথডের একটা। এই একটা ম্যাথে বাসায় বারবার প্র্যাকটিস করবো, আর করা লাগবে না। তিনটা প্রমাণের তিনটা ম্যাথ করলেই হবে, যারা বুঝে থাকো। তা তোমাদের যে বিষয়টা হচ্ছে, তোমাদের এটা আমি বলছি যে বারবার বলছি যে TD2টা ম্যাথগুলো সহজ আছে যদি বুঝো, না বুঝলে ব্যাপারটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। তোমাদের কাজ হচ্ছে বাসায় প্র্যাকটিস করা, আর মেবি সামনের সপ্তাহে হয়তো বা অ্যাসাইনমেন্ট নিয়ে আসতে হবে কলেজে। তোমাদের যা পড়াইছি ততটুকুই। এখন কথা হচ্ছে, যদি আমরা পরিকল্পনা অনুযায়ী পড়ি তাহলে পড়াটা আমাদের কাছে সহজ হবে। কিন্তু পরিকল্পনা না থাকে, স্যার পড়াইলেও রাখি দিলাম, পরীক্ষার আগের দিন করব, হবে না, করতে পারবো না। এই সূত্রও মনে থাকবে না, কারণ এই পড়াশোনা হচ্ছে প্র্যাকটিস। যত বেশি প্র্যাকটিস করবা অত বেশি শিখবা, যত বেশি প্র্যাকটিস করবা অত বেশি তুমি এই পড়ালেখার প্রতি অনেক বেশি পারফেক্ট হবা। তা আমি তোমাদের বলবো, যারা সপ্তম পর্বে আছো, আমাদের আশা যে তোমরা সবাই বাইরে হয়ে যাও, বাইরে হয়ে একটা ভালো জব করবা। তোমরা জব করলে যেমন শিক্ষকরাও খুশি হবে, প্রতিষ্ঠানও খুশি হবে। কারণ আমরা চাই যে এখান থেকে সব স্টুডেন্টরা আমাদের বাইরে হোক এবং সবাই পাস করুক এবং ভালো একটা জব করুক। তো এই জন্য বলতেছি যে অবশ্যই এটা ভালো করে বুঝতে হবে। তোমাদের বইয়ের উদাহরণ 35 নম্বর দেখো, বইয়ে অঙ্কটা একটু ভুল আছে, ওটা আবার কারেকশনও করতে হবে। তা তোমরা বলতেছো যে স্যার নমিনাল পাই মেথড আর ইনকন্ডেন্সার মেথডের মধ্যে খুব বেশি একটা পার্থক্য নাই, এটাও খুব সহজ। তো ওটা আমরা দেখি একটা ম্যাথ করার পর যদি সময় পাই করবো, না হলে নেক্সট ক্লাসে করব। কারণ হচ্ছে এটার সিস্টেমটা হলো, যদি আমরা প্রমাণের সাথে সাথে একটা করে ম্যাথ করি তাহলে প্রমাণটা বোঝা আরও সহজ হবে, জিনিসটাও ভালো মনে থাকবে। আসলে আমি তোমাদের দুইটা করাইছি, দুইটা করার পর বলছিলাম যে দুইটা ম্যাথ করাবো, তারপরে নমিনাল করাবো। তা নমিনালটা দেখি যদি ম্যাথ করার পর সুযোগ পাই তাহলে আজকেই করাবো। নমিনাল পাই মেথড আর ইনকন্ডেন্সার মেথডের ভেক্টর ডায়াগ্রামটা সেমই হয়, শুধু একটু জায়গায় পার্থক্য থাকে, অল্প একটু জায়গায় পার্থক্য থাকে, বাকি সবগুলোই এক। নমিনাল পাই মেথড আর ইনকন্ডেন্সারের মেথডের মধ্যে খুব বেশি পার্থক্য নাই। তা তোমাদের বইয়ের উদাহরণ 13 নম্বর দেখবা, যারা অনলাইনে আসো তারা বইয়ের 13 নম্বরে একটা ম্যাথ দেখবা। বলা আছে একটি 100 কিলোমিটার 3 পেজ পরিবহন লাইন 132 kV পাওয়ার 0.9 পাওয়ার ফ্যাক্টরে 20 মেগাওয়াট পাওয়ার সরবরাহ করে। লাইনের প্রতি ফেজে প্রতি কিলোমিটারের রোধ, রিঅ্যাকট্যান্স ও অ্যাডমিটেন্স দেওয়া আছে। এইখানে কথাটা ভুল আছে। যদি এখানে সরাসরি অ্যাডমিটেন্স ওয়াইয়ের মান দেওয়া থাকে কোনো সমস্যা নাই, কিন্তু
বইয়ে সে জায়গায় ভুল আছে, ক্যালকুলেশনে ভুল আছে। যদি আমরা এডমিটেন্স দিয়ে করি তাহলে সরাসরি ওয়াইয়ের মান দেয়া আছে, কিন্তু এরা যখন ক্যালকুলেশনটা করছে সেই ক্যালকুলেশনে আবার দেখা যাচ্ছে যে ভুল করে রাখছে, ওরা ওই মানটাকে সাসেপ্টেন্স হিসেবে ব্যবহার করছে। তা আসলে ওটা এডমিটেন্স হবে না, ওটা হবে সাসেপ্টেন্স। আমি আবার বললাম, ওটা এডমিটেন্স হবে না, ওখানে কেটে দিয়ে সাসেপ্টেন্স লেখো। এখন ঘটনা হচ্ছে, আমি তো তোমাদের বলেই দিছি যে তোমরা যদি আমার কথা বোঝো, আমি বলছি আমি যেভাবে পড়াই সেটার নিয়ম হলো আমি তোমাদের ম্যাথ বুঝাবো এবং একটা নিয়ম বুঝাবো, একটা নিয়মের মধ্যেই সব ম্যাথ থাকবে। তোমরা একটা যদি প্র্যাকটিস করো, কারণ এখানে যদি আমি বইয়ের প্রতিটা ম্যাথ করাই, অনেক ছাত্র আছে বিভিন্ন নিয়ম আছে, নিয়ম কি থাকে থাক, আমি যেই নিয়মটা শিখেছি ঠিক সেই নিয়মেই করবা। আর যদি ম্যাথ যদি প্রতিটা করাই তাহলে আমি নিজেও সময় পাবো না। যে কথাটা তুমি বলছো, রেজওয়ান বলছে যে স্যার প্রতিদিন 2টা করে ম্যাথ, আমি তো তোমাদের বলেই দিলাম যে আমি একটা করে প্রমাণ করাচ্ছি, একটা করে ম্যাথ করাবো এবং ওই টপিক্সের ইনকন্ডেন্সারের একটা ম্যাথই করাবো, 2টা করাবো না। কেন? কারণ একটা ম্যাথ করলেই যত ধরনের ম্যাথ আসুক ওই একই ফরম্যাটে করা যাবে। তো একটা ম্যাথ বুঝলে পরীক্ষায় যদি চেঞ্জও করে দেয় কোনো সমস্যা নেই, কিন্তু বুঝতে হবে একটা। তা আমি ইনকন্ডেন্সার পাই এবং 3টা ম্যাথই করাবো। এই 3টা ম্যাথই তোমাদের ফাইনাল পর্যন্ত প্র্যাকটিস চলবে। এই ফাইনাল পর্যন্ত এই 3টা ম্যাথের উপরে যদি চাও 3টা ম্যাথের উপরে কলম ঘুরাবা। কথা বোঝা গেছে? তো এখানে দেখো ইনকন্ডেন্সার মেথডে যে জিনিসটা আছে আমাদের বলা আছে, তা ইনকন্ডেন্সার মেথডের আগে ইনকন্ডেন্সারের চিত্রটা আঁকে নিবা। এটা ছিল আমাদের লোড, এর আড়াআড়িতে ভোল্টেজটাকে ধরছিলাম আমরা ভিআর, এটা ছিল আর, এটা ছিল এক্সএল। তার মানে যদি আমি এই অংশটুকু থেকে এই অংশটুকু চিন্তা করি, এতটুকু অংশ চিন্তা করি সবগুলা বাদ, তাহলে এটা হচ্ছে আর আর এক্সএল, মানে কি সার্কিটটা হচ্ছে আরএল সার্কিটটা যদি এটা হয় আরএল। আমি কি বললাম, এখান থেকে যদি এই অংশটা চিন্তা করি এটা একটা আরএল সার্কিট, বাকি অংশটাকে চিন্তা করলাম না। আরএল সার্কিটের ক্ষেত্রে সূত্র জানো যে জেড ইকুয়াল টু আর প্লাস জে এক্সএল, এতটুকু তোমরা জানো। কথা বুঝে গেছে? তো এখানে যে জিনিসটা আছে তা আমরা এই সূত্রটাই অ্যাপ্লাই করব, ঠিক আছে। তার আগে আমাদের যেটা করতে হবে, এখানে আর এর মান দেওয়া আছে একটা, দেখো লাইনে বলা আছে প্রতি ফেজে প্রতি কিলোমিটারের রোধ দেওয়া আছে। তাহলে আমাদের প্রতি ফেজে প্রতি কিলোমিটারের রোধ দেওয়া আছে, তাহলে পার কিলোমিটারের রোধ দেওয়া আছে এখানে 0.2 ওহমে দেওয়া আছে, তাই না? তাহলে 0.2 ওহম পার কিলোমিটার। এক্সেলের মান দেওয়া আছে 0.4 ওহম পার কিলোমিটার, মানে প্রতি কিলোমিটারের রোধ দেওয়া আছে। কিন্তু আমাদের লাইনটার দৈর্ঘ্য আছে কত? লাইনটার দৈর্ঘ্য আছে আমাদের 100 কিলোমিটার। তাহলে টোটাল মোট রেজিস্ট্যান্স কী হবে? প্রতি ফেজের, এখানে লিখতে হবে যে প্রতি ফেজের মোট রেজিস্ট্যান্স, মোট আর দ্বারা বুঝাচ্ছে মোট রেজিস্ট্যান্স, তাহলে 0.2 ইন্টু কত? 100। তাহলে 0.2 ইন্টু 100 হচ্ছে 20 ওহম। অনুরূপভাবে প্রতি ফেজের মোট ইন্ডাকটিভ রিঅ্যাকট্যান্স দেওয়া আছে 0.4 পার কিলোমিটার, তাহলে 100 কিলোমিটারের জন্য হবে 40 ওহম।
তারপরে দেওয়া আছে সাসেপ্টেন্স। সাসেপ্টেন্স মানে কি? বি। বির মান দেওয়া আছে কত? বির মান দেওয়া ছিল আমাদের 2.5 ইন্টু 10⁻6 মোহ। তাহলে প্রতি ফেজের মোট সাসেপ্টেন্স বি ইকুয়াল টু কী হবে? এটা ছিল মোহ পার কিলোমিটার। তাহলে 2.5 ইন্টু 10⁻6 ইন্টু কত? 100। তাহলে 100 মানে আছে কি স্কোয়ার। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে পাবা তোমরা 2.5 ইন্টু 10⁻4 মোহ। তো এটা আগে আমাদের বের করে নিতে হবে। পার কিলোমিটারের আছে, যেহেতু আমরা গোটা লাইন অর্থাৎ 100 কিলোমিটারের গোটা লাইনটারই হিসেব করতেছি, তার মানে এটা দেওয়া আছে প্রতি কিলোমিটারের। যেহেতু আমরা 100 কিলোমিটার টোটাল লাইনটা, এটা টোটাল তার মান বের, ভোল্টেজ রেগুলেশন বা দক্ষতা বের করব। এখানে তোমাদের বলছে ভোল্টেজ রেগুলেশন এবং দক্ষতা বের করো। তাহলে যেহেতু ভোল্টেজ রেগুলেশন এবং দক্ষতা বের করব, সেহেতু আমাদের 100 দ্বারাই গুণ দিতে হবে। তাহলে 100 দ্বারা গুণ দিয়ে এই মানগুলো আমরা পাইছি। তারপরে এখানে লিখবা সলিউশন, কিন্তু এখান থেকে শুরু। জেড ইকুয়াল টু কী জানি আমরা? আর প্লাস জে এক্সএল। তাহলে আর এর মান কত পাইলাম আমরা? 20 প্লাস জে এক্সএল এর মান কত পাইলাম? 40। এটাকে কি করব? পোলারে নিব। এটাকে কি করব? পোলারে নিব। শিপ চাইবা প্লাস চাপবা পোল 20, 40। এটা তোমরা জানো না, আবার শিখাইতে হবে। 44.72, 44.72। তাহলে 44.72 পোলার মানেই হচ্ছে আর থেটা। পোলার মানে হচ্ছে মানটাকে আমরা এভাবে রাখবো, আর অ্যাঙ্গেল থেটা এ আকারে রাখবো। এটা তোমরা সেকেন্ড সেমিস্টার পড়ে আসছো। তাহলে এখানে অ্যাঙ্গেলটা বের করার জন্য পোলার মানে হলো এটা, আর এটা আছে রেক্টেঙ্গুলার ফর্মে। তো পোলার ফর্মে যেহেতু আর অ্যাঙ্গেল থেটা, থেটার মান বের করার জন্য আমরা কী চাবো? আবার RCL চাইপে আর ট্যান চাপবো। তাহলে এফ সমান সমান দেওয়া আছে, এফ সমান সমান যেটা, ওটাই হচ্ছে আমাদের অ্যাঙ্গেল 63.43 এত ডিগ্রি। তারপরে হচ্ছে এখান থেকে আমরা অ্যাডমিটেন্স বের করব। কারণ মনে রাখবা এখানে আমাদের আইসি বের করতে হবে। আইসি ইকুয়াল টু হচ্ছে ভিআর ইন্টু হচ্ছে অ্যাডমিটেন্স। অ্যাডমিটেন্সের মানটাও বের করতে হবে। অ্যাডমিটেন্স ইকুয়াল টু কী জানো? জি প্লাস জেড বি। জি হচ্ছে কন্ডাক্টেন্স, বি হচ্ছে সাসেপ্টেন্স। অর্থাৎ অ্যাডমিটেন্সটা হচ্ছে প্রতি একক ভোল্টের কারেন্টকে, প্রতি একক ভোল্টের কারেন্টে হচ্ছে অ্যাডমিটেন্স, আর কন্ডাক্টেন্স হচ্ছে প্রতি একক ভোল্টের কারেন্টের আনুভূমিক উপাদান হচ্ছে কন্ডাক্টেন্স, এবং প্রতি একক ভোল্টের কারেন্টের উলম্ব উপাদান হচ্ছে সাসেপ্টেন্স। প্রতি একক ভোল্টের কারেন্টকে বলা হচ্ছে অ্যাডমিটেন্স, এটা হচ্ছে আনুভূমিক উপাদান। এটাকে যদি আমরা ভেক্টর আকারে চিন্তা করি, এর ভেক্টর ডায়াগ্রামটা হচ্ছে এরকম। এটা হচ্ছে অ্যাডমিটেন্স, অ্যাডমিটেন্স ত্রিভুজ বলে এটাকে, জি, আর এটা হচ্ছে বি এল বা জিবি। এটা ধরলাম যে এটা জেড বি। তাহলে এটা আনুভূমিক উপাদানটা হচ্ছে কন্ডাক্টেন্স, আর উলম্ব উপাদানটা হচ্ছে সাসেপ্টেন্স। এটা তাহলে এখানে আমরা জানি যে ওয়াই ইকুয়াল টু হচ্ছে কি জে বি। এখন ঘটনা হলো এই অংশে জির মান কিন্তু নাই, কন্ডাক্টেন্সের মান নাই, তাহলে সাসেপ্টেন্স আছে। তাহলে জির মানটা হচ্ছে 0 প্লাস 2.5 ইন্টু 10⁻4। এটাকেও কি করব? পোলারে রাখবো। এখন পোলারে রাখার নিয়ম হলো শিফট চাইপা প্লাস চাপবা, চাপার পর 0,2.5 ইন্টু 10⁻4।
2.5 ইন্টু 10⁻4 RCL 10 হচ্ছে 90 ডিগ্রি, এই মানটা আসে। এখন কথা হলো এটাকে এভাবে আমরা রাখবো না। আচ্ছা, এখন সিস্টেমটা হচ্ছে 2.5 ইন্টু আছে কত 10⁻4, এটা দ্বারা কি বোঝায় 2.5 ইন্টু 1/10⁻4, এভাবে লেখা যায় না? 10⁻4 মানে 1/10⁻4 তাহলে আমরা যদি 2.5 ভাগ 10⁻4 ভাগ করি এই মানটায় চলে আসবে। তোমাদের কাজ হচ্ছে এটাকে এই ইনভার্সটাকে ভেনিশ করার জন্য শিফট চাইবে ইএনজি চাপবা, শিফট চাইবে আবার ইএনজি চাপবা, যতক্ষণ না ভেনিশ হয় ততক্ষণ ইএনজি চাপবা। চাপার পর ক্যালকুলেটারে দেখো দেখা যাচ্ছে কিনা বুঝতেছি না, ক্যালকুলেটারে দেখবা যে এরকম একটা মান চলে আসছে 0.0025। দেখো 10-এর ওপর পাওয়ার হচ্ছে কত 00, 10-এর ওপর পাওয়ার 0 মানে হচ্ছে এটা 1 ধরা যায়। এখন এটা সমান সমান আমরা লিখতে পারি 0.0025 90 ডিগ্রি। এখন 0.0025 10-এর মান কত 0, 0 মানে 10, 0 মানে 1, এটা তো বুঝতে হবে। তাহলে 0.0025 এত মানটা আমরা পাইলাম, এটা গেল। এখন বিষয়টা হচ্ছে এখন এগুলা হচ্ছে আনুষঙ্গিক যে বিষয়গুলো এগুলা বের করলাম। এখন আমাদের কি কি দরকার সেটা হলো মূল বিষয়। এখান থেকে আমাদের অনেক কিছুই দরকার, তাই না? এখান থেকে আমাদের আইআর বের করতে হবে, আইএস বের করতে হবে, আইসি বের করতে হবে। তার আগে যে জিনিসগুলো শিখলে আগে বের করে নেই। আচ্ছা, আমাদের এখানে লাইন ভোল্টেজ দেয়া আছে কত, ভিআর লাইন দেওয়া আছে আমাদের 132 কেভি, 132 কেভি। এটাকে আমরা কি করব, ফেজ ভোল্টেজ নিয়ে আসব। এখন আমরা জানি কি যে ভিআর পার ফেজ, ভিআর পার ফেজে নিয়ে আসবো। ভিআর পার ফেজ ইকুয়াল টু হচ্ছে ভিআর লাইন ভাগ হচ্ছে √3, অর্থাৎ এই একটা সূত্র বলছিল ট্রান্সফরমারের ক্ষেত্রে, ফেজ ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে ভিএল ভাগ √3। তাহলে এখানে ভিআর বার লাইন আছে আমাদের কত 132, এটা কেবিতে ছিল, এই জন্য একে ভোল্টেজ আনবো। এখন কের কারণে 10 কিলো মানে আছে কি 10⁻³ মানে আছে 1000, কারণ আমরা যেহেতু ভোল্টেজ পার ফেজ হিসাব করতেছি এটাতে কেবিতে ছিল, আমরা এটাকে ভোল্টেজে নিয়ে আসলাম 1000 দ্বারা গুণ করে, ভাগ হচ্ছে √3। এখন যে বিষয়টা হচ্ছে 132 ইন্টু হচ্ছে 1000 ভাগ √3, তাহলে আমাদের মানটা আসতেছে 76210.23 এরকম মান আসতেছে, অর্থাৎ 76210.23 ভোল্ট, এত ভোল্ট। এটা গেল ভিআর পার ফেজ। এখন ভিআর পার ফেজ বের করলাম। আমাদের এখন যে বিষয়টা দরকার সেটা আমরা জানি যে এখানে আমাদের ভিআরটা লাগবে। প্রথমে আমরা রেফারেন্স কাকে ধরবো, যে ভিআরকে ধরবো। ভিআর ইকুয়াল টু কি, ভিআর ইকুয়াল টু কি, আমরা ভেক্টর, অতএব রেফারেন্স কি ধরি, আমরা ভিআর কে রেফারেন্স ধরি, ভিআর কে। এই কথাটা একটু লিখতে হবে, নাহলে এক্সামিন বুঝবে না যে তুমি কাকে রেফারেন্স ধরছো। ভিআর কে রেফারেন্স ধরি, অতএব তাহলে ভিআর ভেক্টর ইকুয়াল টু কী হবে, ভিআর পার ফেজ। ওই এখানে আমি লিখছিলাম কি লিখছিলাম, ভিআর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে ভিআর প্লাস Z0, এই ভিআরটা হচ্ছে ফেজ ভোল্টেজ, এই ভিআরটা হচ্ছে কি ফেজ ভোল্টেজ, এটা মনে রাখবা।
এই ভিআরটাই হচ্ছে কি ফেজ ভোল্টেজ, এটা মনে রাখবা, ফেজ ভোল্টেজ, নাহলে ফির লাইন ভোল্টেজ বসে দিবা। তাহলে ভিআর ইকুয়াল টু আমরা জানি ভিআর Z0, দেখা যায় কিনা, এখন দেখো ভিআর Z0 এটা উপরে লিখে দেই, রেফারেন্সকে ধরছি আমরা এখন দেখো তাহলে ভিআরকে রেফারেন্স ধরলাম, তাহলে ভিআরের মান বা ভিআরের মান কত পাইলাম 76210.23 মনে হয় 76210.23 আর এখানে জের মান কত আছে J0, জের মানটা হচ্ছে 0, তাহলে এটাকে কি আছে রেক্টেঙ্গুলার ফর্মে আছে, পোলারে নিয়ে করতে হবে। তাহলে শিপ চাইবা প্লাস বা পোল 76210.23 কমা হচ্ছে 0, মান আসতেছে আমাদের সেটাই 76210.23 আর সিএল চাইবে টেন সাব বা অ্যাঙ্গেলও 0, সেমই আসছে। এখন এখান থেকে আমরা কি করব, আইআর এর মান বের করব। আইআর এর মানটা কিভাবে বের করব, আমি বলছিলাম যে আইআর ভেক্টর ইকুয়াল টু হচ্ছে আইআর কস ফাই আর মাইনাস কস, এটা সূত্র লিখছিলাম এবং বলছিলাম যে এই সূত্রটার আমাদের দরকার হবে না, এখানে কস ফাই আর মাইনাস হচ্ছে সাইন ফাই আর, এরকম একটা সূত্র লিখছিলাম এবং বলছিলাম যে এই সূত্রটার আমাদের এখানে দরকার হবে না, যেহেতু এখানে আমাদের পাওয়ার দেয়া আছে, আউটপুট পাওয়ার দেওয়া আছে পিআর, অর্থাৎ রিসিভিং পাওয়ারটাই হচ্ছে আমাদের আউটপুট পাওয়ার। এখানে দেয়াই আছে পিআর এর মানটা দেয়াই আছে, অর্থাৎ আর একটা সূত্র জানি আমরা যে পি ইকুয়াল টু হচ্ছে √3 VL IL cos থিটা, এই সূত্রটা তোমরা জানো। এখান থেকে IL ইকুয়াল টু কী লেখা যায় P √3 VL cos থিটা, এই সূত্রটা আমরা এখানে অ্যাপ্লাই করব, এই সূত্রটা অ্যাপ্লাই করব, এরকম একটা সূত্র অ্যাপ্লাই করব। অতএব আমরা লিখতে পারি যে IR ইকুয়াল টু PR √3 VR cos ফাই আর, কস হচ্ছে ফাই আর, এখানে ফাই আর এর মান দেওয়া আছে। আইআর হচ্ছে কি লেগিং পাওয়ার ফ্যাক্টর, তোমরা চিত্রে আমি এঁকে দিছিলাম যে এখানে ভিআরকে আমরা রেফারেন্স ধরছিলাম, আইসিটা হচ্ছে লিডিং এবং আইআরটা কী অবস্থায় ছিল লেগিং, এই দুই তিনটে জিনিসটাকে যোগ করছিলাম, করার পর এখানে আমাদের তৈরি হয়েছিল কি আইএস, এরকম চিত্রটা আগে দিছিলাম। তাহলে আইআরটা আমাদের লেগিং দেওয়া আছে, এখানে বলা আছে 0.9 পাওয়ার ফ্যাক্টর লেগিং, তাহলে এখান থেকে সাইড নোটে লিখবা কস ফাই আর, ছোটো হাতের আর দে কস ফাই 0.9, তাহলে ফাই আর ইকুয়াল টু কী আসবে আমাদের এখানে, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরের মান দেওয়া আছে 0.9, এটাকে তাহলে কসটা এই পাশে আসলে কী হয়ে যাবে ইনভার্স হয়ে যাবে, কস ইনভার্স 0.9 ইকুয়াল টু কত আসে কস ইনভার্স 0.9 মান আসতেছে 2.84 ডিগ্রি, 25.84 ডিগ্রি। এখন ভিআরটা এখানে কি, ভিআরটা এখানে লাইন, কারণ আমি কি বলছিলাম পি ইকুয়াল টু হচ্ছে √3 VL IL cos থিটা, এই সূত্রটা অর্থাৎ ট্রান্সফরমারে আমরা এটা পড়ছিলাম, সেক্ষেত্রে যে আমরা এই সূত্রটা ব্যবহার করব, এখানে ভিআরটা হবে লাইন, ফেজ হবে না, কারণ পিআরটা হচ্ছে রিসিভিং পাওয়ার, অর্থাৎ লাইনের কি দেওয়া আছে, এটা ফেজ ভোল্টেজ দিয়ে হিসাব করা যাবে না, এখানে পিআর হচ্ছে রিসিভিং পাওয়ার, অর্থাৎ পাওয়ার ফ্যাক্টরটা আমাদের কত ছিল বলা ছিল 20 মেগাওয়াট, তাহলে আমাদের আছে 20 মেগাওয়াট,
কিলো মানে হচ্ছে 10⁻³ মেগা মানে কি 10⁻⁶, এটা জানো তোমরা। তাহলে 10⁻⁶, এটাকে কীতে নিয়ে আসলাম, এটাকে আমরা ওয়াটে নিয়ে আসলাম, এটাকে ওয়াটে নিয়ে আসলাম। মনে রাখবা ওয়াটের সাথে ভোল্টেজ সম্পর্ক, ওয়াটের সাথে আর কিলো ওয়াটের সাথে যেটা হয় কেবি সম্পর্ক থাকে, কিন্তু আমাদের যেহেতু ওয়াটে নিয়ে আসছি তার মানে এই ভোল্টেজটাও আমাকে কিসে নিয়ে আসতে হবে, কেবিতে দেওয়া ছিল, এটাকে কেবিতে দেওয়া ছিল শুধু ভোল্টে, কারণ আমরা মেগাওয়াটটাকে ওয়াটে নিয়ে আসলাম, তার মানে আমাদের যেটা লাইন ভোল্টেজ আছে এটা কেবিতে আছে, এটা ভোল্টে নিয়ে আসবো। তাহলে √3 = আছে 132 ইন্টু 1000 অথবা 10⁻³ একই কথা 2. আমরা কসের মান যদি চিন্তা করি cos φr = 0.9 ডাইরেক্ট বসে দিলাম। তাহলে আমাদের মানটা কত আসতেছে, আইআর এর মান দেখি 20 ইন্টু 10⁶ ভাগ √3 ইন্টু 132 ইন্টু 10⁶ ইন্টু 0.9। বিশ ইন্টু 6 ভাগ √3 ইন্টু কিউব ইন্টু 97.19 এই মানটা চলে আসলো আমাদের। আচ্ছা এটার পর চলে আসছে আনসার কত, 97.19 এম্পিয়ার এটা। এখন মনে রাখবা এখানে অনেকগুলো হিসাব আছে, যে যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং হয় তাহলে জেড পোলার ফর্মের ক্ষেত্রে যে মানটা হয় Z+θ, আর লিডিং হলে Z-θ হয়। অ্যাঙ্গেলটা যদি আমি এটাকে পোলার ফর্মে রাখি, যদি ল্যাগিংয়ের ক্ষেত্রে জেড অ্যাঙ্গেল হয় +θ আর লিডিং হলে Z-θ হয়, মানে ইম্পিডেন্সের মানটা এভাবে বের করতে হয়, বের করা মানে অ্যান্সারটা এভাবে বাইর হয়। কিন্তু কারেন্টের ক্ষেত্রে সেটাটা উল্টাটা হবে, ল্যাগিং হলে I-θ হয় আর লিডিং হলে I+θ হয়। এটা মনে রাখবা, এই জিনিসটা গুরুত্বপূর্ণ, যে যদি আমরা এটাকে এরকম পোলার ফর্মে রাখতে চাই, ইম্পিডেন্স অথবা কারেন্টের মানটা ল্যাগিং হলে Z+θ হয় অ্যাঙ্গেলটা, আর লিডিং হলে Z-θ হয়, কিন্তু কারেন্টের ক্ষেত্রে সেটা উল্টে যায়, ল্যাগিং হলে I-θ হবে এবং লিডিং হলে I+θ হবে। এখন অতএব আমরা IR = লিখতে পারি, কারণ এর সাথে অ্যাঙ্গেলটা যেটা আছে, অর্থাৎ এখানকার কি এই অ্যাঙ্গেলটাই হচ্ছে থিটা, অর্থাৎ কারেন্টের অ্যাঙ্গেল। এখন 97.19 মাইনাস হচ্ছে 2584 ডিগ্রি। এখন এইটা হলো বিষয়। এখন অনেকে বুঝতা না যে মাইনাসটা কেন আসলো, মাইনাসটা তোমরা লেগিং লিডিং পাওয়ার ফ্যাক্টরে পড়ছো, ওখানে এই জিনিসটা লক্ষ্য করলে পারবা, দেখতে পারবা। অথবা যদি তোমাদের কাছে কারো কাছে ডুয়েটের ভর্তি গাইড টাইড থাকে, যদি ডুয়েট কোচিং করো যারা এখন থেকে পড়তেছো, ওখানেও এর এক্সপ্লেনটা এটা দেয়া আছে, যে থেটা Z-θ লেগিং হলে জেড অ্যাঙ্গেল θ+θ হবে, আর লেগিংয়ের ক্ষেত্রে কারেন্ট, যদি কারেন্টের মানটাকে আমরা এভাবে রাখতে চাই তাহলে I-θ হয়। সেক্ষেত্রে আমরা IR = এভাবেই লিখলাম, এই কারণে মাইনাসটা আসছে। এখন তোমরা কোশ্চেন থাকতে পারতো যে মাইনাসটা আসলো কোথা থেকে। তো এই কারেন্টের ক্ষেত্রে কারেন্টের ক্ষেত্রে যদি কারেন্টের ক্ষেত্রে লেগিং পাওয়ার ফ্যাক্টর হয়, সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা মাইনাস হয়, আর লিডিং হলে সেক্ষেত্রে অ্যাঙ্গেলটা হয় প্লাস কারেন্টের ক্ষেত্রে। আর ইম্পিডেন্সের ক্ষেত্রে লেগিং হলে থেটাটা প্লাস হবে, লিডিং হলে মাইনাসটা থেটা হবে। এই হলো জিনিসটা।
এখন আইআর পাইলাম, তাহলে আমরা আইসি বের করতে পারি। এখন আইসি ইকুয়াল টু আমি কি লিখছিলাম, আইসি ইকুয়াল টু ভি অ্যাডমিটেন্স, ভিআর অ্যাডমিটেন্স, ভিআর অ্যাডমিটেন্স। এখন ভিআর এর মান কত আছে, এটা আমরা প্রমাণে যখন আমি করাইছিলাম, প্রমাণে অন্যভাবে আছে, প্রমাণে এভাবে আছে যে আইসি ইকুয়াল টু ছিল জেড ওমেগা সি ভিআর, বা এটা ইকুয়াল টু লেখা যেত জেড 2 এফ সি ভিআর, এভাবে ছিল। তো এটা বের করা ঝামেলা, ক্যাপাসিটারের মান থাকলে তখন আমরা ফ্রিকোয়েন্সি ক্যাপাসিটারের মান দেয়া থাকলে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করতাম। ফ্রিকোয়েন্সি যদি দেওয়া না থাকতো কোনো সমস্যা নাই, কারণ বাংলাদেশের আদর্শ ফ্রিকোয়েন্সি 50 ধরে করতাম। কিন্তু যদি সির মানটা দেয়া থাকতো, সির মানটা আমাদের যদি দেয়া থাকতো তাহলে আমরা এই সূত্র দিয়েই করতে পারবো, কারণ ভিআর এর মান আমাদের জানা আছে। এখানকার ভিআরটা আছে কি, ভিআর পার যে ফেজ সেটা, এখানকার যে ভিআর অর্থাৎ লাইন না, আমরা ফেজ দিয়ে করব। এখানে আমরা অঙ্ক করার সময় সবগুলোই করতেছি কি ভিআর পার ফেজ, এটা হচ্ছে ভিআর পার ফেজ, এটা মনে রাখবা। এখানে আইসি ইকুয়াল টু এটা ভিআর পার লাইন না। এখন আমি যদি ভিআর দেই তাহলে লাইন না ফেজ তখন বুঝে যাবে না, যখন আমরা মানটা বসাবো তখন বুঝে যাবে যে আমরা এটা ফেজ ধরে করতেছি। তাই এখানে যে বিষয়টা হচ্ছে যে এখানে আমরা ভোল্টেজ পার ফেজের হিসাব করতেছি। এখন যেহেতু সি এর মান নাই, সেই জন্য আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতেছি। তোমাদের ম্যাক্সিমাম অঙ্কই দেখবা এই সূত্রে অ্যাপ্লাই হয়েছে। যদি কোনো কারণে সি এর মান থাকে সেক্ষেত্রে তোমরা আইসির মানটা এভাবে বের করে নিবা, এই সূত্র প্রয়োগ করে বের করে নিবা। এখন ভিআর, ভিআর ইকুয়াল টু আমাদের কত ছিল, 76210.23, অ্যাঙ্গেল ছিল 0 ডিগ্রি, ইন্টু অ্যাডমিটেন্সের ক্ষেত্রে আমরা যেটা পাইছিলাম 0.0025, অ্যাঙ্গেল পাইছিলাম মনে হয় 90 ডিগ্রি। অ্যাঙ্গেলটা ছিল আমাদের কত, কত বলছিলাম অ্যাডমিটেন্সের, হ্যাঁ অ্যাঙ্গেলটা আমরা 90 ডিগ্রি পেয়েছিলাম। এখন এই অঙ্কটাকে আমরা কিভাবে করব, এই অঙ্কটাকে বইয়ে দেখা যাচ্ছে যে এটাকে আবার রেক্ট্যাঙ্গুলার ফর্মে আনছে। না, আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মে যাব না, আমরা পোলার ফর্মেই করব, একটা ফর্মেটেই অঙ্কটা করব। এখন তোমাদের মোট চাপবা, মোট চাপার পর দুইটা অংশ আছে, 1 এবং 2। এখানে দেওয়া আছে COMP আর একটা আছে CMPLX, অর্থাৎ একটা হলো কমপ্লেক্স ফর্মে আছে। তাই আমরা 2 চাপবো ক্যালকুলেটারে। অবশ্যই দেখো এখানে দুইটা ফর্মেট আছে, 1 এবং 2। এখান থেকে আমরা চাপবো হচ্ছে 2 টাকার পর দেখবা ক্যালকুলেটারের উপরে কমপ্লেক্স লেখা আছে। এখন যেটা করবা সেটা আগে ব্র্যাকেট চেপে নিবা, একটা ব্র্যাকেট চেপে নিলাম। প্রথমের মানটা আছে 76210.23, শিফট চাইপা তারপরে অ্যাঙ্গেলটা কিভাবে আনবা, কম্পিউটারে ক্যালকুলেটারে অ্যাঙ্গেলটা আনার নিয়ম হচ্ছে শিফট, শিফট চাপার পর দেখবা যে ক্যালকুলেটারে এরকম একটা অংশ আছে, বাটন আছে, এই বাটনটা চাপলেই অ্যাঙ্গেল চলে আসবে। তাহলে শিফট চাইপে আমি ওই বাটনটা চাপ দিলাম, তাহলে অ্যাঙ্গেল চলে আসলো। অ্যাঙ্গেলটা কত, 0। তারপরে আছে কি গুণ, গুণ চাপলাম 0.0025, শিফট চাইপে আবার এই বাটনটা চাপলাম, তাহলে কত আসলো, ইন্টু অ্যাঙ্গেলটা আছে কত, 90 ডিগ্রি। আবার ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, দেওয়ার পর ইকুয়াল চাপলাম। এখন ইকুয়াল চাপলার পর যে অ্যান্সারটা আসলো এটা কিন্তু তোমাদের রেক্ট্যাঙ্গুলার ফর্মে আসছে, কিন্তু আমরা তো রেক্ট্যাঙ্গুলার ফর্মে নেব না, আমরা এটাকে নেব কি ফর্মে, পোলার ফর্মে। এই জন্য শিফট চাইপা আবার কি চাপবো, ইকুয়াল চাপবো, সরি শিফট চাইপা প্লাস চাপতে হবে। প্লাস চাপার পর যে মানটা চলে আসবে সেটা তোমাদের হচ্ছে শিফট চাইপা আবার পোল চাপবা, যেহেতু রেক্ট্যাঙ্গুলারে আছে আমরা নেব পোলারে। শিফট চাইপা প্লাস চাপবা, চাপার পর ইকুয়াল চাপবা, অ্যান্সার আসছে 19.05। এখন অ্যাঙ্গেল কিন্তু আসে নাই, আবার শিফট চাইপা, আবার ইকুয়াল চাপবা, দেখবে অ্যাঙ্গেল চলে আসে এবং কোনায় একটা অ্যাঙ্গেল দেওয়াই আছে, এটা হলো 90 ডিগ্রি।
এটা হচ্ছে আমাদের একটা মান গেল, এটা গেল আমাদের আইসির মান। তা অতএব আইএস ইকুয়াল টু কি আমরা জানি, আইএস ইকুয়াল টু আইআর প্লাস আইসি। এখন আইআর এর মান কত পাইছিলাম আমরা, আইআর এর মান যেটা পাইছিলাম সেটা হলো 97.19 মাইনাস 25.84 প্লাস 19.05, অ্যাঙ্গেল ছিল 90 ডিগ্রি। এটাকেও আবার যোগ করবা, ওই সেম আগের নিয়মে যোগ করবা। যোগ করার পর যে মানটা চলে আসবে সেটা হচ্ছে তোমাদের ক্যালকুলেশনের পর 90.52 অ্যাঙ্গেল। এটা যোগ দেখাইলাম না, কারণ আগের যোগটা আর এই যোগটা সেম, 14.92 এই মানটা চলে আসবে। তাহলে কারেন্টের মান কত, আইএসের যদি কারেন্টের মান চায় তাহলে আইএসের কারেন্ট হচ্ছে এত এম্পিয়ার, 90.52 আর 14.92 এটা হচ্ছে ওর অ্যাঙ্গেল। এখন যেটা করতে হবে ভোল্টেজ ড্রপ বের করতে হবে, ভোল্টেজ ড্রপ বের করতে হবে। ভিএসটা আমাদের ভিআর তো আছে সূত্রে, ভিএস ইকুয়াল টু কি জানি আমরা, ভিআর পার ফেজ। এটা কিন্তু ফেজ ধরেই করতেছি সব, আইএস জেড। এখন আমাদের জেড এর মানটা দরকার, আইএস জেড। এখন ভিএসটা বের করতে গেলে এখানে আমরা জেড এর মান জানি, আইএস এর মানও জানি, এটারও মান জানি, তাহলে আমরা এখান থেকে ভিএস এর মানটা বের করতে পারবো। এখন দেখো ভিএস ইকুয়াল টু আমরা কি জানি, ভিআর পার ফেজ প্লাস, আমি কিন্তু তোমাদের ইয়াতে দেওয়া হয়নি মনে হয়, প্রমাণে দেওয়ার দরকার নেই প্রমাণে, কিন্তু অঙ্ক করার সময় এটা বোঝার জন্য বলতেছি যে এখানে লাইন ভোল্টেজ না, আমরা ফেজ ভোল্টেজ হিসাব করতেছি। তাহলে ভিআর পার ফেজ আইএস জেড। এখন জেডের মান আমাদের জানা আছে, ভিআর পার ফেজের মানও জানা আছে। এটা জানা ছিল কত, 7621.023 অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি প্লাস, এখন আইএস এর মান জানা আছে, আইএস ইকুয়াল টু কত পাইলাম আমরা, 19.05। আইএস এর মানটা কত পাইছি আমরা, 90.52 মাইনাস 14.92 ইন্টু জেড এর মান কত পাইছিলাম, জেড ইকুয়াল টু দেখবা, জেড ইকুয়াল টু আমাদের মান আছে 44.72। আচ্ছা এখানে দেখো জেড ইকুয়াল টু পাইছিলাম আমরা 44.72, অ্যাঙ্গেল পাইছিলাম 63.43। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের যে মানটা আসবে, এবং মানটা ঠিক আগের মতো করেই যোগ করতে হবে। আগে যে জিনিসটা করতে হবে, এখানে ডাবল ব্র্যাকেট দিয়ে করবা, কমপ্লেক্স ফর্মেই করবা, ডাবল ব্র্যাকেট দিবা, দেওয়ার পরে 7621.023 শিফট অ্যাঙ্গেল 0, আবার ব্র্যাকেট ক্লোজ করবা, প্লাস আবার একটা ব্র্যাকেট দিবা, 90.52 শিফট অ্যাঙ্গেল মাইনাস 14.52, তারপরে হচ্ছে গুণন 44.72 শিফট অ্যাঙ্গেল 63.43, ডাবল ব্র্যাকেট ক্লোজ করবা, করার পর ইকুয়াল চাপবা। এই মানটা তোমাদের দেখা যাচ্ছে যে রেক্টেঙ্গুলার ফর্মে, এটাকে আমরা কি করব, শিফট সেভে প্লাস চাপবো, চাপার পর ইকুয়াল চাপবো, চাপার পর একটা মান চলে আসছে, সেটা হচ্ছে তোমাদের 77, মানটা হচ্ছে 77,129.6 মাইনাস 2.95, বইয়ে ভুল আছে, বইয়ে দেওয়া আছে প্লাস 2.95, এখানে ঠিক করে নিবা, বইয়ের ওই অংশটা ভুল আছে। তাহলে 77,129.65 আর এটা, তাহলে এখান থেকে আমরা পাবো যদি ভিএস এবং আইএস এর মধ্যবর্তী কোণ, কারণ আমরা একটা জানি সাইন ফাই আর একটা হলো কস ফাই এস। এখন সেকেন্ডারি প্রান্তে চাই আমরা রিসিভিং আইআর ইকুয়াল টু ছিল পিআর √3 ভিআর কস ফাই আর, এটা দ্বারা বুঝেছে কি এই পাওয়ার ফ্যাক্টরটা কার, রিসিভিং প্রান্তের।
এখন যদি আমাদের দেখা যায় যে প্রেরণ প্রান্তের পাওয়ার চাই, সেটা হলো ফাই এস কীভাবে বের করব? ফাই এস ইকুয়াল টু হবে, ফাই এসটা হচ্ছে কি দেখবা আমরা যে ভেক্টর চিত্র দিছিলাম, সে ভিএস এবং আইএস এর মধ্যবর্তী যেটা কোণ সেটাকে ধরা আসলো ফাই এস। তাহলে ফাই এস ইকুয়াল টু আমাদের কী হবে? ভিএস এবং আইএস এর মধ্যবর্তী কোণ। দেখবা যে তোমরা এখানে লক্ষ্য করবা যে ভিএস এর কোণটা আছে 2.95 এবং আইএস এর কোণটা আছে আইএস সমান সমান পাইছিলাম আমরা 14.92, এই দুইটাকে যোগ করতে হবে। তাহলে 14.92 প্লাস 2.95 এটাকে যোগ করলে যেটা আসতেছে আমাদের সে মানটা হচ্ছে 17.87 ডিগ্রি। এটা হলো ফাই এস এর মান, কারণ পাওয়ার ফ্যাক্টর ইকুয়াল টু পিআর ভাগ হচ্ছে পিএস। এটা হলো আউটপুট আর এটা হলো ইনপুট। আউটপুটটা কি? লোড যেটা সেটা আউটপুট, আর যেটা আমরা প্রথমে পাঠাচ্ছি সেটা ইনপুট। তাহলে রিসিভিং প্রান্তটা আছে আউটপুট আর সেন্ডিং প্রান্তটা আছে ইনপুট। তাহলে এখান থেকে আমাদের পিআর এর মান জানা আছে। পিআর ইকুয়াল টু কত জানা আছে? সেটা জানলো 20। পিআর ইকুয়াল টু আছে তোমাদের 20 মেগাওয়াট। তাহলে 20 ইন্টু 10⁶। এখন এখান থেকে আমাদের বের করতে হবে পিএস এর মান, তারপরে বের করতে হবে ভিএস এর মান। তো অনেকগুলো জিনিস আছে, তা আমরা আগে দেখি এজন্য আমাদের লাগবে। তাহলে এখান থেকে ডাইরেক্ট আমরা লিখতে পারি, তাহলে পিএস ইকুয়াল টু কী লিখতে পারবো? √3 ভিএস আইএস কস ফাই এস। এটা এখন আমরা যে এগুলো ব্যবহার করতেছি সব কিন্তু লাইন ভোল্টেজ, সব ব্যবহার করতেছি আমরা লাইন ভোল্টেজ ভিএস। এখন ঘটনা আছে আমরা এর আগে যেটা পাইছি ভিএস ইকুয়াল টু ভিআর প্লাস আইএস জেড, এগুলো কিন্তু আমরা ফেজ, এটাও কিন্তু ফেজ ভোল্টেজ। আগে যেগুলো আমরা বের করলাম সবগুলো এসে ফেজ ভোল্টেজ হিসাব করছি। এখন ভিএস ইকুয়াল টু আমাদের কত আছে? ভিএস ইকুয়াল টু মানটা দেওয়া ছিল, ভিএস পার ফেজ ছিল আমার কত? ওই ভিএসটা আছে 77129.6, এইটা দেওয়া ছিল। তাহলে এখান থেকে আমরা কি করব? এটা ছিল ভিএস ফেজ, ভিএস পার ফেজ। তাহলে আমি যদি চিন্তা করি ভিপি ইকুয়াল টু হচ্ছে ভিএল ভাগ √3, তাহলে ভিএল ইকুয়াল টু হচ্ছে কি √3 ভিপি ফেজ ভোল্টেজ। তাহলে ভিএস লাইন ইকুয়াল টু কী হবে? ভিএস লাইন ইকুয়াল টু হবে √3 ভিএস পার ফেজ। তাহলে √3 ইন্টু 77129.6, এটাকে ক্যালকুলেশন করলে যে মানটা তোমরা পাবা সেটা হচ্ছে 133,592 ভোল্ট। এটা পাইলাম। এখান থেকে পিএস বের করলাম, এখান থেকে আবার ভিএস বের করলাম। এখন এখান থেকে আমরা যেটা করতে হবে পার্সেন্টেজ রেগুলেশন। একটা অঙ্ক করতে সময় আসছে, দেখো পার্সেন্টেজ রেগুলেশন ভিআর ইকুয়াল টু সূত্র হলো ভিআর প্রাইম সেকেন্ড সেন্ডিং ভোল্টেজ এবং রিসিভিং ভোল্টেজের পার্থক্য এবং রিসিভিং ভোল্টেজের অনুপাতকে বলা হচ্ছে ভোল্টেজ রেগুলেশন। আর একটা হলো নো লোড ভোল্টেজ ফুল লোড ভোল্টেজ এর পার্থক্য এবং তোমাদের ফুল লোড ভোল্টেজের শতকরা অনুপাতকে বলা হয় ভোল্টেজ রেগুলেশন। তো সেম এখানে ভিএস মাইনাস ভিআর ভাগ হচ্ছে ভিআর। এখন ভিএস এর মানটা তোমরা জানো, ভিআর এর মানটাও জানো। এখন ভিএস এবং ভিআর এর যে মানটা জানো সেটা হচ্ছে এখানে যেগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে আমাদের সব কি লাইন ব্যবহার করলে হবে। যদি ফেজ ব্যবহার করো, যদি ভিএসটা লাইন ভোল্টেজ ব্যবহার করো তাহলে ভিআরটাও লাইন ভোল্টেজ ব্যবহার করতে হবে। যদি এটাকে ফেজ ভোল্টেজ ব্যবহার করো, এটাও ফেজ এটাও ফেজ, তাহলে একই উত্তর আসবে। একই তোমরা লাইন দিয়েও করতে পারো, সবগুলা লাইন দিয়ে করতে পারো, সবগুলা
ফেজ দিয়ে করতে পারো। এখানে অ্যান্সার যেটা আসছে সেটা দেখা যাবে যে 1.2% দেখবা, এটা করে নিও তোমরা মানগুলো বসায়। একবার সমস্ত ফেজ ভোল্টেজ দিয়ে করবা, আর একবার সমস্ত লাইন ভোল্টেজ দিয়ে করলে 1.2%ই আসবে। আর একটা বিষয় হচ্ছে যে দক্ষতা চাইছে, দক্ষতা ইকুয়াল টু আমরা কি জানি, পার্সেন্টেজ ইফিসিয়েন্সি ইকুয়াল টু হচ্ছে পিআর ভাগ হচ্ছে পিএস ইন্টু হচ্ছে 100। এখন এখানে আমাদের দেওয়া ছিল রিসিভিং যে ওটা ছিল মেগাওয়াটে, তাহলে 20, আর আমরা যেটা পাইলাম সেটা পাইছিলাম হচ্ছে ওয়াটে। এর আগে যেটা আমরা বের করলাম সে মানটা অর্থাৎ VI cos phi theta এটা ছিল আমাদের কিলোওয়াটে, কারণ আমরা ওই VS এর মানটাকে VS পার লাইন √3 VS IS cos phi s, তাহলে VS আমরা লাইনও বের করছি, আবার VS ফেজও আছে। তাহলে VS লাইনটা আমাদের আসছে, তাহলে এখান থেকে আমরা কি বের করব যে PS ইকুয়াল টু হচ্ছে √3 VS IS cos theta, এটা আমরা লাইনটা ব্যবহার cos phi s। তাহলে √3 VS এর মান আমরা পাইলাম 133,592। আচ্ছা, সময় শেষ হয়ে গেছে, এজন্য আর কি ক্যালকুলেশনগুলো দেখাচ্ছি না, তোমরা একটু দেখে নিও। আর IS এর মান কত পেয়েছিলাম, কারেন্টের মান আমাদের কত, IS এর কারেন্টের মান ছিল 90.52। আচ্ছা, কস এখন ফাইএস আমরা কত পাইলাম 17.87। এখান থেকে তোমরা একটা মান পাবা, সেটা পাবা ওয়াটে। এখন পিআর এর মান, কারণ যেহেতু আমরা এখানে কি করতেছি এটা ভোল্টেজে আছে, তার মানে এখানে আমরা পাবো ওয়াট, অ্যান্সারটা পাবো ওয়াটে। এটা তোমরা কিলোওয়াট করে নিলেও হবে, না নিলেও হবে। এখন তোমরা এখানে যে 20টা আছে এটাকে ওয়াট বানাইতে হবে, ওয়াট বানাইতে গেলে 10⁶, যেহেতু 20 মেগাওয়াট আছে এটার মান হচ্ছে 10⁶, ভাগ হচ্ছে এই মানটা, ভাগ হচ্ছে PS এর যে মানটা ওয়াটে আসবে, এটা দিয়ে 100 দ্বারা গুণ করলে মান চলে আসবে। অ্যান্সারটা কত আসবে, 99.98%। এইটা তোমরা অ্যান্সার পাবা। এটা ক্যালকুলেশন করে এটা অ্যান্সারটা বসে নিও, যেহেতু সময় খুব কম। এখন বিষয় হলো, এই জন্য তোমাদের বলছি যে তোমরা বলতেছো একই দিনে দুইটা ম্যাথ করার মতো টাইম হবে না, কারণ এই ম্যাথগুলো এত বড় যে তোমাদের যদি খুঁটিনাটি পুঙ্খানুপুঙ্খানুভাবে বোঝানো না যায় তাহলে তোমরা এই অঙ্কগুলো করতে পারবে না। এই জন্য ওই যে আমি এই জিনিসটা পর্যন্ত বুঝাই দিলাম যে কীভাবে মাইনাস থিটা আসলো। একটার যদি কনসেপ্ট ক্লিয়ার থাকে আমাদের, তাহলে এনি ম্যাথ এই ইনকন্ডেন্সারের যেভাবেই ম্যাথ দেখ না কেন আমরা করতে পারবো। খালি জাস্ট আমাদের কনসেপ্টটা ঠিকতে হবে, এইতে হবে, কাজ করতে হবে, যে তোমাদের এই ম্যাথটাই প্র্যাকটিস করতে হবে। এরপরে টি মেথড, পাই মেথডের একটা করে অঙ্ক করে দেবো। পরীক্ষা আসা পর্যন্ত এই 3টে ম্যাথই নোট করে প্র্যাকটিস করবা, আর কিচ্ছু করা লাগবে না। তা সবার সুস্বাস্থ্য কামনা করে আজ এখানেই শেষ করতেছি।